ওয়েলকাম টু ডব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা করব ইন্ডিয়ান পলিটির লেকচার 7। তো ইন্ডিয়ান পলিটির এর আগে আমরা অলরেডি 6টা লেকচার করে ফেলেছি। তো আশা করছি তোমরা আজকের ভিডিওটি দেখার আগে 6টি ভিডিও কমপ্লিটলি দেখেছো, তারপর আজকেরটি দেখছো। ওকে, তো আমাদের যে কোর টপিকের আলোচনা চলছিল, কোর টপিকে আমরা আলোচনা করছিলাম কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ কিনা যেটাকে আমি পার্ট 1-এ রেখেছিলাম। আসলে এটা কিন্তু কনস্টিটিউশনের পার্ট 1 নয়, এটা আমি তোমাদের যে সিলেবাস দেখিয়েছিলাম সেই সিলেবাসের পার্ট 1-এ যেটা ছিল কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কোর টপিক। সেই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের কোর টপিকের আজকে সাব টপিক আমরা পড়ব, দ্যাট ইজ সিটিজেনশিপ। ওকে, অর্থাৎ ভারতবর্ষের নাগরিকতা, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের পাঠ্য। তো আজকে আমরা কি কি আলোচনা করব সেটা আমরা দেখে নিই। দ্যাট ইজ মিনিংস অফ সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ কথাটির অর্থ কী, অর্থাৎ সিটিজেনশিপ কথার মধ্যে দিয়ে আমরা কি সিগনিফাই করতে চাই। তারপরে আমাদের সংবিধানের আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত ভারতের সংবিধানে সিটিজেনদেরকে ডিফাইন করা হয়েছে, এবং যেটা কিনা পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, অর্থাৎ সংবিধানের পার্ট 2-তে আমাদের সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর তারপরে আলোচনা করব সিটিজেনশিপ অ্যাক্ট 1955। ওকে, তো যাই হোক, আলোচনা শুরু করার আগে, ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, ডব্লিউবিসিএস গাইডে আমি তোমাদেরকে জিএস সেকশন পড়াচ্ছি, জেনারেল স্টাডিজ। ওকে, আচ্ছা, কেউ যদি আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ শিখতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমার আরেকটি চ্যানেল রয়েছে এক্সাম সলিউশন বলে, সেই চ্যানেলটিকে তোমরা ভিজিট করতে পারো। ওকে, আচ্ছা, আর ইংলিশের এখন স্পেশাল ক্লাস চলছে। ঠিক আছে, কম্বাইন্ড ইংলিশ সাবজেক্ট নিয়ে স্পেশাল ক্লাস চলছে। যদি কেউ মানে ক্লাসটি অ্যাটেন্ড করতে চাও তাহলে অবশ্যই দেখবে ডেসক্রিপশন সেকশনে আমার নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, আচ্ছা, যাই হোক, তো দেখো, সিটিজেনশিপ কথাটার অর্থ যদি আমরা বুঝতে চাই, তাহলে মনে করো যে আমাদের এটা একটা ভূখণ্ড, এটা একটা দেশ। ঠিক, এই দেশের মধ্যে যত ধরনের জনগণ বসবাস করছে, ঠিক আছে, সেই সমস্ত জনগণকে আমরা বলছি পিপল। ঠিক আছে, পিপল অফ দ্য কান্ট্রি। এই পিপলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিটিজেন আর একটা হচ্ছে এলিয়েন। ঠিক আছে, সিটিজেন আর একটা হচ্ছে এলিয়েন, মানে একটা দেশের মধ্যে সেই দেশের নাগরিক থাকে এবং বিদেশিরাও সেই দেশের মধ্যে থাকে। তাই সিটিজেন হলো সেই সমস্ত মেম্বার যারা কিনা ওই দেশের পার্মানেন্ট মেম্বার। ঠিক আছে, মানে ওই দেশের পার্মানেন্ট মেম্বার যারা, এবং যারা ওই দেশের সমস্ত পলিটিক্যাল অ্যান্ড সিভিল রাইটসগুলোকে ভোগ করে, তারা হচ্ছে ওই দেশের সিটিজেন। আর এলিয়েন কারা? এলিয়েন মানে হলো বিদেশি, যারা কিনা সেই দেশের সমস্ত রাইটস সে ভোগ করতে পারে না, অর্থাৎ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটগুলো তারা ভোগ করতে পারে না, তারা হচ্ছে এলিয়েন। অর্থাৎ কোনো একটা দেশের মধ্যে দুই ধরনের জনগণ থাকে, একটা হলো সিটিজেন, একটা হলো এলিয়েন। ঠিক আছে, তাহলে সিটিজেন তারা যারা ওই দেশের সংবিধানের সমস্ত মানে লজ, প্রভিশনস, রাইটস, মানে ডিউটিস যেগুলো পালন করে, তারা হলো সিটিজেন। আর যেগুলো হচ্ছে এলিয়েন, তারা হচ্ছে বিদেশি, অর্থাৎ বিদেশি কোনো একটা দেশের নাগরিক, তারা ভারতবর্ষে কোনো একটা কারণে রয়েছে বা এসেছে। ওকে, আচ্ছা, তো আরেকটা কথা বলে দিই, আমাদের ভারতীয় কনস্টিটিউশন, যেটা ভারতীয় কনস্টিটিউশনে নাগরিক শব্দের অর্থ বলতে তেমন কিছু বলা হয়নি, কারা নাগরিক হবে তা ডিফাইন করা হয়নি। কিন্তু মনে রেখো, একটা ডেট মনে রাখতে হবে। ডেটটা কি? ডেটটা হলো যে 1949 সালের 26শে নভেম্বর, 26শে নভেম্বর, অর্থাৎ কিনা যেদিন আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল, আমাদের কনস্টিটিউশন যেদিন অ্যাডপ্ট করা হয়েছিল, সেই দিন পর্যন্ত ভারতবর্ষে যে সমস্ত মানুষ বসবাস করছিল, তাদেরকে তাদেরকে নাগরিক বা তাদেরকে নাগরিক তারা আর কি ভারতের নাগরিক হবে, সেই সমস্ত আলোচনাটুকুনি এই আর্টিকেল 5 to 11-এর মধ্যে করা রয়েছে। এবং এই যে আর্টিকেল 11 তোমরা দেখছো, আর্টিকেল 11-এ বলা হয়েছে যে সংবিধান ভারতীয় মানে পার্লামেন্টকে, ভারতীয় আইন সভাকে এটা মানে এম্পাওয়ার করছে যে তারা পরবর্তী সময় ভারতের নাগরিক কারা কি হবে বা নাগরিকতা সম্পর্কে কি আইন কানুন হবে, সেগুলো ঠিক করবে পার্লামেন্ট। ওকে, তাহলে আর্টিকেল 11 আমাদের কনস্টিটিউশন, আমাদের পার্লামেন্টকে এম্পাওয়ার করছে যে তারা নাগরিকতা বিষয়ে আইন প্রণয়ন করবে। আর সেই জন্যে আমাদের ভারতবর্ষে 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করা হয়। আর সেই সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করার পরে ডিফাইন করা হয় যে 1950 সালের 26শে জানুয়ারির পর, অর্থাৎ কি যেদিন আমাদের সংবিধান কার্যকর হয়েছিল, সেই কার্যকর হওয়ার
ডেটের পরে কারা ভারতের নাগরিক হবে সেইটা নিয়ে এই সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে আলোচনা করা হয়েছে। যদিও আমরা দেখব এই সিটিজেনশিপ অ্যাক্ট বহুবার অ্যামেন্ডেড হয়েছে, ঠিক আছে, তো আমাদের অ্যামেন্ডমেন্টগুলো সেভাবে গুরুত্বপূর্ণ নয়, যতটুকুন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রয়োজন আমরা ততটুকুন আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওকে, আর এই পুরো লেকচারটার পিডিএফ আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সামান্য একটি শুল্ক দিয়ে সেই পিডিএফটিকে কালেক্ট করতে পারবে। আর যারা চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করেছো তারা ফ্রি অফ কস্ট কমিউনিটি পোস্টে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। ওকে, আচ্ছা চলো তাহলে দেখো, মিনিং অফ সিটিজেনশিপ। যদি বলি সিটিজেনশিপ কথার অর্থ কী, তাহলে আমি এখানে কতগুলো পয়েন্ট লিখেছি। কি, সিটিজেনশিপ সিগনিফাইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য স্টেট। ঠিক আছে, সিটিজেনশিপ হচ্ছে একটা রিলেশন, মানে ইন্ডিভিজুয়ালের সঙ্গে একটা স্টেটের, একটা ব্যক্তির সঙ্গে তার দেশের যে সম্পর্ক সেটাকেই বলা হচ্ছে সিটিজেনশিপ। ওকে, লাইক এনি আদার মডার্ন স্টেট, ইন্ডিয়া হ্যাজ টু কাইন্ডস অফ পিপল, যেটা আমি অলরেডি আলোচনা করেছি তোমাদের, যে কোনো মডার্ন দেশের মতন ভারতবর্ষেরও দুই ধরনের জনগণ রয়েছে, একটা হলো সিটিজেন্স আর একটা হলো এলিয়েন্স। ঠিক আছে, সিটিজেন্স মানে ওই দেশের মূল নাগরিক, আর এলিয়েন্স মানে যারা বাইরে থেকে এসেছে, যারা বিদেশি। ওকে, সিটিজেন্স আর ফুল মেম্বার্স অফ দ্য ইন্ডিয়ান স্টেট, এবং এই সিটিজেন্সরা হলো ভারতীয় রাষ্ট্রের পূর্ণ নাগরিক। ঠিক আছে, অ্যান্ড ও এলিজিয়েন্স টু ইট, এবং তারা ভারতের প্রতি আনুগত্য প্রদর্শন করে। দে এনজয় অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তারা সমস্ত ধরনের সিভিল মানে সমস্ত ধরনের ন্যায় বিচার এবং সমস্ত ধরনের পলিটিক্যাল রাইটস মানে ভোট দেওয়া, ভোটে অংশগ্রহণ করা, মানে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগটা পায় কারা, সিটিজেনরা। ওকে, আচ্ছা, ইন ইন্ডিয়া দের ইজ সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট। মনে রাখবে, ভারতবর্ষে সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট, অর্থাৎ আমরা যেমন পশ্চিমবঙ্গের জনগণ, ঠিক তেমনি পশ্চিমবঙ্গের জনগণ আমরা হয়েও আমরা কিন্তু কখনো বলি না যে আই অ্যাম আ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, তা কখনো আমরা বলতে পারি না। আমাদের কি বলতে হয়, আই অ্যাম আ সিটিজেন অফ ইন্ডিয়া। ওকে, অর্থাৎ ভারতবর্ষের যে প্রান্তেই যার জন্ম হোক না কেন, তার একটা মাত্র নাগরিকত্ব হয়, দ্যাট ইজ ইন্ডিয়ান সিটিজেন। ওকে, তাহলে ইন্ডিয়ান সিটিজেন। ক্লিয়ার হলো এই পর্যন্ত? ভেরি গুড। চলো এবার কনস্টিটিউশনাল প্রভিশনস আমরা দেখি। এই নাগরিকতা সম্পর্কে আমাদের কনস্টিটিউশনের কোথায় কি বলা রয়েছে সেটা আমাদের এবার দেখতে হবে। ওকে, দেখো, কনস্টিটিউশনাল প্রভিশনের ক্ষেত্রে পার্ট 2, হ্যাঁ, আমাদের কনস্টিটিউশনের যে পার্ট 2, অর্থাৎ পার্ট 2 অফ আওয়ার কনস্টিটিউশন ডিলস উইথ ইট, অর্থাৎ কি আমাদের সংবিধানের যে পার্ট 2 রয়েছে সেই পার্ট 2টার মধ্যে কতগুলো আর্টিকেল রয়েছে, 5 to 11। ঠিক আছে, সংবিধানের 5 to 11 আর্টিকেলটা ডিলস উইথ সিটিজেনশিপ নিয়ে আলোচনা করে। আমরা একটু পরে পরে এই 5টা আর্টিকেলই আমরা এই 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেলগুলোকেও দেখব, যে সেই আর্টিকেলগুলোর মধ্যে দিয়ে কি বলা হচ্ছে, কোন আর্টিকেলে কি বলা হচ্ছে সেগুলোও দেখব। ওকে, সিটিজেন্স আর এন্ডোড উইথ সার্টেন রাইটস অ্যান্ড ডিউটিস, এবং যে সমস্ত যারা ভারতের সিটিজেন তাদের কিছু রাইটস রয়েছে এবং তাদের কিছু ডিউটিস রয়েছে, মানে তারা কিছু অধিকার ভোগ করছে এবং তার বিনিময়ে তারা রাষ্ট্রের প্রতি কিছু ডিউটি বা কর্তব্যও পালন করছে। ওকে, সিটিজেনশিপ মনে রেখো এটা ইউনিয়ন লিস্টে পড়ে, অর্থাৎ কি আমাদের সংবিধান আমাদের কেন্দ্র এবং রাজ্য, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলোকে কিছু কিছু দায়িত্ব ভাগ করে দিয়েছে। ওকে, কিছু কিছু দায়িত্ব ভাগ করে দিয়েছে, এবং আরেকটা যুগ্ম তালিকাও আছে যেখানে কেন্দ্রেরও ক্ষমতা থাকবে, রাজ্যেরও ক্ষমতা থাকবে। ঠিক তেমনি করে এই সিটিজেনশিপ ব্যাপারটা টোটালি ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে, অর্থাৎ কেন্দ্র সরকারের হাতে পড়ে। তাই এই সিটিজেনশিপ নিয়ে যা কিছু করার আছে সেটা কিনা পার্লামেন্টের এক্সক্লুসিভ জুরিসডিকশনের মধ্যে পড়ে, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের একমাত্র ভারতীয় সংবিধানেরই ক্ষমতা আছে কাউকে সিটিজেন করার, কাউকে সিটিজেন থেকে টার্মিনেট করার। ওকে, আচ্ছা, কনস্টিটিউশন ডাজ নট ডিফাইন দ্য টার্ম সিটিজেন। আমি একটু আগেই বলেছিলাম যে কনস্টিটিউশন সিটিজেন কথাটিকে ডিফাইন করেনি, বাট গিভস দ্য ডিটেলস অফ ভ্যারিয়াস ক্যাটেগরিজ অফ পার্সনস হু আর এন্টাইটেলড টু সিটিজেনশিপ আর গিভেন ইন পার্ট 2। কিন্তু এই কনস্টিটিউশনের মধ্য দিয়ে সেই সমস্ত লোকেদের একটা ক্যাটাগরি তৈরি করা হয়েছে, যে সেই ক্যাটাগরিতে তুমি যদি পড়ো তাহলে তুমি ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে। ওকে, আচ্ছা, তারপরের পয়েন্টটা হচ্ছে, unlike other provisions of the Constitution which came into being on January 26, 1950, বলছে কনস্টিটিউশনের সমস্ত প্রভিশনসগুলো যেগুলো ক্ষমতায় এসেছিল, মানে যেগুলোকে কার্যকর করা হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি, কিন্তু আর্টিকেলস 5 to 11 were enforced
অন নভেম্বর 26, 1949। কিন্তু এই আর্টিকেল 5 থেকে 11 এদেরকে এনফোর্স করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। কেন? কারণ এই দিনটিতে আমরা আমাদের কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করেছিলাম। হ্যাঁ, এই যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, কোন ডেট? 26শে নভেম্বর 1949। এই ডেটে আমরা আমাদের কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করেছিলাম। এবং আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের বলেছি, যেদিন প্রিয়াম্বেল পড়িয়েছি সেদিন বলেছি যে আমাদের কনস্টিটিউশনটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে শুরু হচ্ছে এবং আমরা আমাদের নিজেদেরকে কনস্টিটিউশনটা সঁপে দিচ্ছি বলে শেষ হচ্ছে। তার মানে কি, আমরা ভারতের জনগণ এই কনস্টিটিউশনটাকে তৈরি করছি, এটাই ভারতের জনগণই আমাদের কনস্টিটিউশনের শক্তির উৎস এবং ভারতের জনগণের জন্যই কনস্টিটিউশনটি তৈরি হচ্ছে। এই কনসেপ্টের উপরে বেসড করে দাঁড়িয়ে আমরা যদি ভারতের নাগরিকই না হই তাহলে কনস্টিটিউশন কাকে দেব? তাই আর্টিকেল অর্থাৎ নাগরিকত্ব সম্পর্কে যত সমস্ত আর্টিকেল রয়েছে অর্থাৎ 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেলগুলো এনফোর্স হয়েছে 26শে নভেম্বর 1949 থেকে। ক্লিয়ার হয়েছে? কিন্তু বাদবাকি আর যা আদার্স প্রভিশনস রয়েছে সেগুলো 26শে জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়েছে। ক্লিয়ার হলো? ভেরি গুড। নাও খেয়াল করো আর্টিকেল 5 কি বলছে। Article 5 of the Constitution says it provided for citizenship of commencement of the Constitution। ঠিক আছে, কমেন্সমেন্ট মানে কি? শুরু হওয়া, আরম্ভ হওয়া, সূচনা হওয়া। তো কনস্টিটিউশন যখন মানে কার্যকারিতা শুরু হচ্ছে তখন থেকেই আমাদের কি জনগণকে সিটিজেনশিপ প্রোভাইড করা হচ্ছে। অল দোজ, 5 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে? অল দোজ ডমিসাইলড অ্যান্ড বর্ন ইন ইন্ডিয়া, সেই সমস্ত লোক যারা ভারতবর্ষে বসবাস করছে, ডমিসাইল্ড মানে বসবাস করা, অ্যান্ড বর্ন অথবা জন্মগ্রহণ করেছে, ওয়ার গিভেন সিটিজেনশিপ, তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। ইভেন দোজ হু ওয়ার ডমিসাইল্ড বাট নট বর্ন ইন ইন্ডিয়া, কিন্তু যারা ভারতবর্ষে বসবাস করছে কিন্তু ভারতবর্ষে যাদের জন্ম নয়, বাট ইদার অফ হুজ পেরেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, কিন্তু যারা ভারতে জন্মগ্রহণ করেনি কিন্তু তার বাবা অথবা মা যে কোনো একজন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তাদেরকেও ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে। হয়েছে? এনিওয়ান হু হ্যাড বিন অ্যান অর্ডিনারি রেসিডেন্ট ফর মোর দ্যান 5 ইয়ার্স, যে কিনা 5 বছরের বেশি সময় ধরে এই ভারতবর্ষে রয়েছে, তাকেও ভারতের সিটিজেনশিপ দেওয়া হবে। এই কথাটা বলছে আমাদের আর্টিকেল 5। ঠিক আছে? ওকে, এবার আর্টিকেল 6 কি বলছে দেখো। আর্টিকেল 6 বলছে ইট প্রোভাইডেড রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, অর্থাৎ সেই সমস্ত জনগণদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে যারা কিনা পাকিস্তান থেকে ভারতবর্ষে মাইগ্রেট করে এসছে। অর্থাৎ 1947 সালে যখন দেশভাগ হলো তারপরে যারা পাকিস্তান থেকে, অর্থাৎ ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, বর্তমান যেটা পাকিস্তান এবং বর্তমান যেটা বাংলাদেশ, সেখান থেকে যারা মাইগ্রেট করে ভারতে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। সিন্স ইন্ডিপেন্ডেন্স was preceded by partition on migration, Article 6 laid down that anyone who migrated to India before July 1949, বলছে যারা 1949 সালের 19শে জুলাই এর আগে পাকিস্তান থেকে ভারতবর্ষে মাইগ্রেট করে এসছে তারা অটোমেটিক্যালি ভারতের নাগরিক হয়ে যাবে। ওকে, যদি কিনা তাদের বাবা মা বা তাদের ঠাকুমা ঠাকুরদা যদি ভারতের নাগরিক হয় বা ভারতে জন্মগ্রহণ করে তবেই। ঠিক আছে? এই সমস্ত আর্টিকেলসগুলো কেন আনা হচ্ছে ভালো করে বোঝো। তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষ ছিল বিভিন্ন দেশের একটা কলোনি ছিল। ঠিক আছে? যেমন আমাদের ভারতবর্ষে পর্তুগিজ ছিল, ফ্রেঞ্চ ছিল, ইংরেজরা ছিল, ব্রিটিশরা ছিল, বুঝেছো তো? এতগুলো দেশের কলোনি আমাদের এই দেশের মধ্যে ছিল, ভারতের মধ্যে ছিল। তাই এই সমস্ত কলোনিগুলোর যারা বসবাস করছিল তারাও যাতে ভারতের নাগরিক না হয়ে যায় সেই জন্য এই ব্যবস্থা করা যে তোমাকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু হয় তোমার বাবা বা তুমি বা তোমার ঠাকুমা ঠাকুরদা যে কেউ ভারতে জন্মগ্রহণ হওয়া লাগবে। তাহলে দেখো আর্টিকেল 5-এ কী বলা হলো? আর্টিকেল 5-এ বলা হলো যে যারা কিনা স্বাধীনতার মানে পূর্ববর্তীকালে বা ওই সময়ে জন্মগ্রহণ করেছে বা যাদের বাবা মা জন্মগ্রহণ করেছে ভারতবর্ষে তাদেরকে নাগরিক অটোমেটিক্যালি বানিয়ে দেওয়া হবে। এবং আর্টিকেল 6-এ বলা হচ্ছে যারা পাকিস্তান থেকে মাইগ্রেট করে, অর্থাৎ পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে চলে এসেছিল 1949-এর 19শে জুলাইয়ের আগে, তাদের অটোমেটিক্যালি ভারতের নাগরিক হিসাবে ধরা হবে। ওকে, বাট দোজ হু এন্টার্ড ইন্ডিয়া আফটার দিস ডেট নিডেড টু রেজিস্টার দেমসেলভস। কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট একটা কথা কিন্তু আর্টিকেল 6-এ বলা আছে। আর্টিকেল 6-এ কী বলা আছে? বলছে 1949-এর 19শে জুলাইয়ের পরে যারা ভারতবর্ষে মাইগ্রেট করে আসলো তাদেরকে অবশ্যই রেজিস্টার
রেজিস্টার করতে হবে, হ্যাঁ, তাদেরকে সরকারের কাছে জানাতে হবে যে আমরা ভারতে প্রবেশ করলাম, ওকে। আর যদি 1949-এর 19 জুলাইয়ের আগে চলে আসে তারা অটোমেটিক্যালি নাগরিক হয়ে যাবে। কিন্তু যারা ওই ডেটের পরে যারা আসছে, অর্থাৎ 1949-এর 19 জুলাইয়ের পরে যারা আসছে, তাদেরকে তাদের নাম সরকারের খাতায় রেজিস্টার করতে হবে, ওকে। আচ্ছা, আর্টিকেল 7 কি বলছে? আর্টিকেল 7 বলছে প্রোভাইডেড রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান। পাকিস্তানে মনে করো যেমন করে দেশভাগ হওয়ার ফলে কি হলো, পাকিস্তান থেকে যেমন কিছু লোক ভারতে চলে এসেছিল, আবার এমনও হয়েছিল ভারত থেকে কিছু কিছু লোক পাকিস্তানে চলে গিয়েছিল, ঠিক আছে। তো আর্টিকেল 7-এ বলা হচ্ছে যে সমস্ত লোক ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল, কিন্তু কিন্তু দোজ হু হ্যাড মাইগ্রেটেড টু পাকিস্তান আফটার মার্চ 1947, অর্থাৎ যখন 1947-এর 15 অগাস্টের আগেই তো এটার সিদ্ধান্ত হয়ে গেছিল দেশভাগ হয়ে যাচ্ছে, তো 1947 সালের 1 মার্চের আগে যারা পাকিস্তানে চলে গেছিল ভারত ছেড়ে, কিন্তু পরে তারা সেখানে গিয়ে দেখলো যে পাকিস্তানে কিচ্ছুই নেই, পাকিস্তান ভারতের থেকে অনেক কমা হয়ে গেছে, সেই কারণে তারা কী করলো, আবারও নিজের দেশ ভারতবর্ষে ফিরে আসলো। তো আর্টিকেল 7 বলছে তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে, অর্থাৎ যারা পাকিস্তানে চলে গেছিল কিন্তু তারা যখন পরবর্তী সময় ভারতে ফিরে এসছে তাদেরকেও নাগরিকত্বের অধিকার দেওয়া হবে, ওকে। আচ্ছা, দ্য ল ওয়াজ মোর সিম্প্যাথেটিক টু দোজ হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান অ্যান্ড কল দেম রিফিউজিজ। কিন্তু এইখানে একটা সমস্যা হয়ে গেল কি, যারা তখন পাকিস্তান থেকে আবার ফিরে ভারতে আসলো তখন তাদের গায়ে একটা তকমা লেগে গেল, অ্যান্ড তকমাটা হচ্ছে কিনা রিফিউজি তকমা। এটা একটা ড্রব্যাক ছিল ব্যাপারটা, ঠিক আছে। মানে ছিল ভারতের নাগরিক, গেল পাকিস্তান, সেখান থেকে আবার যখন আসলো এখানে তখন তাদের গায়ে একটা রিফিউজি তকমা, অর্থাৎ কিনা তোমার উদ্বাস্তু একটা তকমা লেগে গেল গায়ে, ওকে। আচ্ছা, এবার আর্টিকেল 8 কি বলছে দেখো। আর্টিকেল 8 বলছে প্রোভাইডেড রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া। বলছে সেই সমস্ত লোককে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, হ্যাঁ, যারা ভারতের বাইরে রয়েছে, ইন্ডিয়ান অরিজিন মানে যাদের অরিজিনটা ইন্ডিয়া, অর্থাৎ যার বাবা বা তার ঠাকুমা ঠাকুরদা বা তার মা বা তারও আগের পূর্বপুরুষ যারা ভারতের জনগণ ছিল, ভারতের নাগরিক ছিল, কিন্তু তারা এখন ভারতের বাইরে কোথাও বাস করছে, ঠিক আছে। এখন বলতে ওই সেই 47-এর সময়, মানে দেশ স্বাধীনের সময় যখন থেকে আইনগুলো চালু হচ্ছে তখন থেকে, ওকে, সেই সময় ভারতের বাইরে ছিল। যেমন আমাদের বহু স্বাধীনতা সংগ্রামী কিন্তু ভারতের বাইরে থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছে। তো সেই ক্ষেত্রে কি হলো, তাদের যে সন্তানাদি যেখানে হয়েছিল, হ্যাঁ, তারা কি ভারতের নাগরিকত্ব পাবে না? তাদের জন্য মাথায় রেখে আর্টিকেল 8, ওকে। অর্থাৎ এনি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের যে কোনো ব্যক্তি, ওকে, রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, যারা ভারতের বাইরে বাস করছে, হু অর ইদার অফ হিজ প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, হ্যাঁ, যার বাবা অথবা যার ঠাকুমা ঠাকুরদা যে কেউ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তারা কি করবে, কুড রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন উইথ ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক মিশন। আর ভারতের যে ডিপ্লোম্যাটিক রাজদূতের যে মিশন রয়েছে সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল ধরে তাদেরকে ভারতের নাগরিক হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। বোঝা গেল, ওকে। আর্টিকেল 9 কি বলছে? আর্টিকেল 9 বলছে প্রোভাইডেড দ্যাট ইফ এনি পারসনস ভলেন্টারিলি অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ আ ফরেন কান্ট্রি। এই আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আর্টিকেলটা তোমার নাগরিকত্বকে টার্মিনেট করে, অর্থাৎ তোমার নাগরিকত্বটাকে বাতিল করে দেওয়ার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 9। আমাদের ভারতবর্ষে যেহেতু ইউনিক সিটিজেনশিপ রয়েছে, তার মানে এখানে একটা মাত্র সিটিজেনশিপ তুমিই পাবে, মানে তুমি ভারতবর্ষের থেকে কখনো মানে অন্য কোনো এক দেশের নাগরিক আবার তবে ভারতের নাগরিক এটা হবে না, তুমি যে কোনো একটা দেশের নাগরিক হতে হবে, হয় ভারতের হও নাহলে বিদেশের কোনো একটা দেশের হও, ওকে। তো সেই দিক থেকে দেখতে গেলে আর্টিকেল 9টা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই আর্টিকেল 19-এ বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তি ভলেন্টারিলি অ্যাকোয়ার্ড সিটিজেনশিপ অফ আ ফরেন কান্ট্রি, যারা স্ব-ইচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, উইল নো লঙ্গার বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তখন তাদের আর ভারতের নাগরিক হিসাবে ধরা হবে না। কি বললাম, বোঝা গেল? তাহলে আর্টিকেল 9টা হচ্ছে মানে নাগরিকত্বকে ছিনিয়ে নেওয়ার আইন বা আর্টিকেল, অর্থাৎ সেখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি স্ব-ইচ্ছায় বা স্বেচ্ছায় বিদেশি কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার ভারতের নাগরিকত্ব অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, ওকে। আচ্ছা, আর্টিকেল 10 কি বলছে? আর্টিকেল 10 অ্যাকচুয়ালি বলে যে
রাইটস অফ সিটিজেনশিপ, সিটিজেন্সদের যে কি অধিকার হবে, হ্যাঁ, তাদের অধিকার কি হবে সেইগুলো ঠিক করার দায়িত্ব পার্লামেন্টকে দেওয়া হয়েছে। আর্টিকেল 10 বলা হচ্ছে যে এভরি পার্সন হু ইজ অর ইজ ডিমড টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার এনি অফ দ্য ফরগোয়িং প্রভিশনস, মানে এর আগে যতগুলো প্রভিশনস নিয়ে আমরা আলোচনা করলাম, অর্থাৎ যতগুলো আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করলাম, সেই সমস্ত আর্টিকেলের আন্ডারে যারা যারা নাগরিক হবে তারা ভারতবর্ষ থেকে কি কি সুবিধা অসুবিধা ভোগ করবে সেগুলো পার্লামেন্ট ঠিক করবে। ওকে, অর্থাৎ আর্টিকেল 10 পরিষ্কার ভাষায় বলছে নাগরিকের সুযোগ সুবিধার কথা, ঠিক আছে। ওকে, আর্টিকেল 11 কি বলছে, লাস্ট আর্টিকেল আমাদের পার্ট 2 এর, ঠিক আছে। আর্টিকেল 11 বলছে যে ইট এম্পাওয়ার্স পার্লামেন্ট। ওকে, আর্টিকেল 11 আমাদের কি করছে, পার্লামেন্টকে এম্পাওয়ার করছে, পার্লামেন্টকে শক্তি দিচ্ছে কিসের, টু মেক এনি প্রভিশনস উইথ রেসপেক্ট টু দ্য অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ অ্যান্ড অল ম্যাটার্স রিলেটিং টু ইট। অর্থাৎ এই নাগরিকত্ব নিয়ে, নাগরিকত্বের অ্যাকুইজিশন, কিভাবে নাগরিকত্ব পাওয়া যাবে, কিভাবে নাগরিকত্বকে টার্মিনেট করা যাবে, মানে কিভাবে তার নাগরিকত্বকে ক্যান্সেল করা যাবে, সেই সমস্ত বিষয়ে যত ধরনের নিয়ম কানুন আইন যা কিছু দরকার হয় সেগুলো সেটেল করার জন্যে পার্লামেন্টকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ওকে, অর্থাৎ আমরা যে আর্টিকেলগুলো পড়লাম তার সামারিটা একটু দেখে নিই। দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর সিঙ্গেল সিটিজেনশিপ। ভারতের সংবিধান আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ দেয়, অর্থাৎ একটি মাত্র নাগরিকত্ব তুমি হোল্ড করতে পারবে। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন 3 ক্যাটাগরিজ অফ পার্সনস আর এন্টাইটেল টু সিটিজেনশিপ। 3 ধরনের ব্যক্তিদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। নাম্বার 1, পার্সন ডমিসাইলড ইন ইন্ডিয়া, যে সমস্ত ব্যক্তিরা ভারতবর্ষে বসবাস করছে তারা ভারতের নাগরিক হবে। রিফিউজিজ হু মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, যারা পাকিস্তান থেকে মাইগ্রেট হয়ে যে সমস্ত রিফিউজিরা ভারতে এসছে তারা নাগরিকত্ব পাবে। ইন্ডিয়ানস লিভিং ইন আদার কান্ট্রিজ, এবং যে সমস্ত ভারতীয়রা অন্যান্য দেশে বসবাস করছিল তারাও ভারতের নাগরিকত্ব পাবে। বোঝা গেল? তো এই হচ্ছে ওভারঅল সামারি হয়ে গেল আমাদের এই আর্টিকেলগুলোর। এবার দেখো, এই কথাটা হচ্ছে এই যে যে নাগরিকত্বের কাহিনী ঘটলো এগুলো হচ্ছে সবই কিনা 1950 সালের 26শে জানুয়ারির আগের ঘটনা। অর্থাৎ এই যে সংবিধানে যতটুকুন যা লেখা রয়েছে, সংবিধানে যেগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে 1949-এর 26শে জানুয়ারির আগের ঘটনা। কিন্তু 1950-এর 26শে জানুয়ারির পরে কারা কারা ভারতের নাগরিক হবে সেটা ঠিক করার জন্যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আনা হয়েছে। অর্থাৎ কি, এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এইটা হচ্ছে ভারতের প্রথম নাগরিকত্বের আইন। ওকে, অ্যাজ আর্টিকেল 11 অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্য পার্লামেন্ট টু পাস অ্যাক্টস রিলেটিং টু সিটিজেনশিপ, যেহেতু আর্টিকেল 11 ভারতের পার্লামেন্টকে এই ক্ষমতা দিয়েছে যে তারা সিটিজেনশিপ সম্পর্কে যাবতীয় আইন কানুন পাশ করতে পারবে, তাই ভারতীয় আমাদের যে পার্লামেন্ট আইনসভা রয়েছে তারা 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করেছিল। এই অ্যাক্ট দুটো জিনিসকে প্রোভাইড করেছে। দেখো, সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে দিয়ে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ আর একটা হচ্ছে লস অফ সিটিজেনশিপ, মানে কি কি পদ্ধতিতে তুমি ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে এবং কোন কোন কারণের জন্য তোমার সিটিজেনশিপ ক্যান্সেল হবে, লস হবে। ওকে, সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। ওকে, আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন কমেন্সমেন্টের পরে, আমি আফটারটাকে দেখো বোল্ড করে রেখেছি, তার মানে হচ্ছে একটু আগে আমরা আর্টিকেল 5 to 11 পর্যন্ত যে কটা প্রভিশনস দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে 1950-এর 26শে জানুয়ারির আগে যারা ছিল তাদের জন্য, কিন্তু 1950-এর 26শে জানুয়ারির পরে যারা যারা রয়েছে তাদের জন্যে নাগরিকত্বের কি কি প্রভিশনস রয়েছে সেগুলো এই অ্যাক্টের মাধ্যমে বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এই অ্যাক্টকে সোফার 6বার, আজ পর্যন্ত 6বার এটাকে অ্যামেন্ড করা হয়েছে। সবার প্রথম সিটিজেনশিপ অ্যাক্ট, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ফার্স্ট টাইম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে অ্যামেন্ড করা হয়েছিল? মনে রাখবে 1986 সালে। 1986 সালে সিটিজেনশিপ অ্যাক্ট 1955কে প্রথম অ্যামেন্ড করা হয়, তারপর 1992, তারপর 2003, তারপর 2005, তারপর 2015 এবং রিসেন্টলি 2019-এ। ওকে, যেটা কিনা সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএবি যেটা ছিল, সিএবি বা সিএএ যেটা নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছে সেটা। ওকে, আচ্ছা, এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সিএএ 2019 পড়াবো না। ওকে, সিএএ 2019 আমি অন্য কোনো একটা ভিডিও করে তার বিষয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেব, ঠিক আছে? চলো দেখো, তাহলে আমাদের আর্টিকেল আমাদের যে 1955 সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট,
1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট আমাদেরকে দুটো জিনিস দিচ্ছে, একটা হচ্ছে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, একটা হচ্ছে লস অফ সিটিজেনশিপ, মানে কীভাবে আমরা ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারি। ওকে, যেমন দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রোভাইডস for the acquisition of Indian citizenship after the commencement of the constitution in 5 ways. ভারতের সংবিধানের সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বলছে যে ভারতের সংবিধান লাগু হওয়ার পরে অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারির পরে কারা কারা ভারতের নাগরিক হবে তা ডিসাইড করার জন্যে 5 ধরনের প্রভিশনস রাখা হয়েছে। সেগুলো বাই বার্থ, জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে যেতে পারো, বাই ডিসেন্ট, তোমার বংশ পরম্পরা মানে রক্তের সম্পর্কের জন্য মানে নাগরিকত্ব পেতে পারো, বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে, ঠিক আছে, মানে কি নাম নথিভুক্তকরণের মাধ্যমে, ন্যাচারালাইজেশন। হ্যাঁ, ন্যাচারালাইজেশন মানে কি? ন্যাচারালাইজেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমরা বলতে পারি যে কি দেশীয়করণ, ঠিক আছে, দেশীয়করণের মাধ্যমে, এবং ইনকর্পোরেশন অফ টেরিটরি, এবং কোনো টেরিটরিকে যদি ভারত কখনো তার নিজের সীমানার মধ্যে নিয়ে আসে, অর্থাৎ মনে করো কোনো একটা টেরিটরি যদি ভারতের আন্ডারে চলে আসে, তখন তার মধ্যে যে সমস্ত জনগণ রয়েছে তারাও ভারতের জনগণ হয়ে যাবে। তো এই 5টি পদ্ধতিতে ভারতীয় নাগরিক হওয়া যায়। আমরা এবার দেখে নিই এই 5টি পদ্ধতি কেমনভাবে হয়। দেখো, বাই বার্থ তুমি যদি সিটিজেনশিপ গ্রহণ করতে চাও তাহলে কি হচ্ছে, এভরি পারসন বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার 26 জানুয়ারি 1950, মানে কোনো ব্যক্তি যদি 1950 সালের 26শে জানুয়ারি বা তার পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে হয়েছে ভারতবর্ষে, উইল বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, সে ভারতের জনগণ হবে। বাট প্রোভাইডেড দ্যাট, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে either or both of his parents should be a citizen of India at the time of his birth, অর্থাৎ তার জন্মের সময় তার বাবা অথবা মায়ের যে কোনো একজন বা উভয়ই ভারতের নাগরিক হতে হবে। কি বললাম, বোঝা গেল? 1950 সালের 26শে জানুয়ারির পরে যাদের জন্ম হচ্ছে ভারতবর্ষে তারা তখনই ভারতের নাগরিক হবে যদি কিনা তার জন্মের সময় তার বাবা মা উভয়ই যদি ভারতের নাগরিক হয় তবেই। ওকে, বাট দিস ল ডাজ নট অ্যাপ্লাই হোয়ার his or her father is a diplomat of any other country or is an enemy alien at the time of his or her birth. কিন্তু এই আইনটা তাদের জন্য প্রযোজ্য হবে না, মানে এই বাই বার্থ সিটিজেনশিপ তারা পাবে না এইটাই জন্যে যে যাদের মা বাবা ডিপ্লোম্যাট হিসাবে অন্য কোনো দেশে নিযুক্ত আছে, হ্যাঁ, রাজদূত হিসাবে, তাদের ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য হবে না। এবং যারা এনিমি এলিয়েন, যার বাবা মা, ওকে, এনিমি এলিয়েন মানে কি, শত্রু দেশের নাগরিক, ঠিক আছে, মনে করো ভারতবর্ষের কাছে আজকে পাকিস্তান, চায়না হলো শত্রু দেশ, এই শত্রু দেশের নাগরিক যদি হয়, তার বাবা মা যদি হয়, তাহলে সে নাগরিকত্ব বাই বার্থ পাবে না। ওকে, আচ্ছা, বাই ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে মনে করো তোমার বংশের, তোমার পূর্বপুরুষ কেউ একজন ভারতের নাগরিক ছিল, তোমার সেই পূর্বপুরুষের থ্রুতে তুমি এখানে নাগরিকত্ব পাবে। এখানে কতগুলো পয়েন্ট মনে রাখা দরকার, এখান থেকে সেরকম ডিপলি কিছু কোয়েশ্চেন করে না। ওকে, তবু আমি তোমাদের এগুলো পড়াচ্ছি, তার কারণ এগুলো একবার অন্তত জেনে রাখা দরকার, ঠিক আছে। এ পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া on or after 26 January 1950 is a citizen of India by descent। বলছে 1950-এর 26শে জানুয়ারির দিনে অথবা তার পরবর্তী সময়ে যদি কেউ ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করে, কিন্তু ইফ হিজ অর হার ইদার অফ পেরেন্টস ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ, কিন্তু তার জন্মের সময় তার বাবা মা বা তার বাবা মায়ের কেউ একজন যদি ভারতের নাগরিক হয়, তাহলে সে তার বাবা মার সূত্রে, তার মানে পিতামাতার সূত্রে সে কিন্তু ভারতের নাগরিক হয়ে যাবে। ওকে, এ পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া অন অর আফটার ডিসেম্বর 1992, 1992-এর 10ই ডিসেম্বর, এটা 1992-তে সংশোধন করা হয়েছিল, সেটা বলা হচ্ছে যে মনে করো কোনো একটা ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, 1992-এর 10ই ডিসেম্বরের পরে, বাট বিফোর ডিসেম্বর 3rd 2004 ইফ ইদার অফ হিজ অর হার প্যারেন্টস ওয়াজ এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ, কিন্তু তার বাবা মাকে, হ্যাঁ, মনে করো কোনো একটা ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে কিন্তু তার বাবা মাকে 2004-এর আগে বাই বার্থ ভারতের সিটিজেন হতে হবে, মানে তাদের যে বাবা মা তারা যেন ভারতের নাগরিক হয়, এটাই হলো মুদ্রা কথা। ইফ আ পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া
or after December 3rd 2004 has to acquire citizenship. মনে করো একজন ব্যক্তি সে ভারতের বাইরে জন্মগ্রহণ করলো কখন 2004-এর 3rd ডিসেম্বরের পরে হয়েছে, তাদেরকে সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে হবে কিভাবে? হিজ অর হার প্যারেন্টস হ্যাভ টু ডিক্লেয়ার দ্যাট দ্য মাইনর ডাজ নট হোল্ড আ পাসপোর্ট অফ অ্যানাদার কান্ট্রি। তার বাবা মাকে বলতে হবে যে তার সেই মাইনর শিশুটি অন্য কোনো দেশের মানে পাসপোর্ট তার কাছে নেই, and his or her birth is registered at an Indian consulate within 1 year of birth, এবং তাকে যে দেশে তার জন্ম হয়েছে, তাদের সন্তানের জন্ম হয়েছে, সেই দেশে তার বাবা মাকে গিয়ে সেই দেশের কনসুলেটে গিয়ে সেই দেশের যে ডিপ্লোম্যাটিক সেন্টার ভারতের রয়েছে সেখানে গিয়ে তার নামটা 1 বছরের মধ্যে, তার জন্মের 1 বছরের মধ্যে গিয়ে সেখানে রেজিস্টার করতে হবে যে আমরা ভারতীয় লোক কিন্তু আমাদের সন্তান এখানে হয়ে গেছে, তো এই সন্তানের নামটা এখানে রেকর্ড করতে হবে। ওকে, আচ্ছা, এবার বাই রেজিস্ট্রেশন। এবার দেখো রেজিস্ট্রেশনের মাধ্যমে কি হয়, মনে করো তুমি কোনো একজন ভারতের নাগরিক, ঠিক আছে, মানে এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন হু হ্যাজ বিন রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর 7 ইয়ার্স, ঠিক আছে, মনে করো তুমি ইন্ডিয়ান অরিজিনের কোনো একজন ব্যক্তি, ইন্ডিয়ান অরিজিন বলতে কি তোমার পূর্বপুরুষ যারা তারা ভারতের নাগরিক ছিল এক সময়, ঠিক আছে, তোমার পূর্বপুরুষেরা ভারতের একসময় নাগরিক ছিল, তাহলে সেই সমস্ত ব্যক্তি যারা ভারতবর্ষে 7 বছর ধরে বসবাস করছে, হ্যাঁ, বিফোর অ্যাপ্লাইং রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন করে অর্থাৎ কিনা তুমি নথিভুক্ত তোমার অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি ভারতবর্ষে 7 বছর ধরে বসবাস করছি এবং আমার যে পূর্বপুরুষ ছিল তারা এই ভারতবর্ষেই বাস করতো। ওকে, তো সেইভাবে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে তুমি বাই রেজিস্ট্রেশন সিটিজেনশিপ পেয়ে যাবে। এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন হু ইজ আ রেসিডেন্ট অফ এনি কান্ট্রি আউটসাইড আনডিভাইডেড ইন্ডিয়া, এবং তাদের যে ইন্ডিয়ান অরিজিনের যে পূর্বপুরুষ ছিল তাদের আনডিভাইডেড ইন্ডিয়া মানে কি ভারত ভাগ হওয়ার আগের কাহিনী, সেই সময় ভারতের বাইরে হয়তো কোনো একটা জায়গায় বাস করত। এ পারসন হু ইজ ম্যারিড টু অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অথবা কোনো একটা ব্যক্তি ভারতীয় জনগণের সঙ্গে বিবাহ করেছে অ্যান্ড ইজ অর্ডিনারি রেসিডেন্ট ফর 7 ইয়ার্স, এবং সে ভারতবর্ষে 7 বছর ধরে বসবাস করছে, হ্যাঁ, 7 বছর বসবাস করার পরেই কিন্তু তারপর তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, মাইনর চিলড্রেন অফ পারসনস হু আর সিটিজেন্স অফ ইন্ডিয়া, এবং যে সমস্ত ভারতবর্ষের মাইনর চিলড্রেন যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে তারাও কিন্তু রেজিস্ট্রেশন করে ভারতের নাগরিকত্ব পাবে। ওকে, আচ্ছা, বাই ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন প্রসেসটা হচ্ছে দেশীয়করণ, অর্থাৎ কি ধরো যে মনে করো আমেরিকার থেকে একটা লোক আমাদের ভারতে আসলো, ঠিক, তো তার পূর্বপুরুষ কেউই ভারতের নাগরিক নয়, ঠিক আছে, কিন্তু ওই আমেরিকান পার্সনটা ভারতের সংস্কৃতি, ভারতের ভাষা, ভারতের আচার বিচার নিয়ম কানুন তার খুব ভালো লেগে গেল, তো যখনই তার ভারতের সমস্ত কিছু ভালো লেগে গেল তখন সে কি করবে না, ভারত সরকারকে বলবে যে আমি ভারতবর্ষের নাগরিকতা গ্রহণ করতে চাই। তখন ভারত সরকার বলবে যে তুমি আগে যে দেশের নাগরিক সেই দেশের নাগরিক তোমার রিনাউন্সিয়েশন করো, মানে সেই দেশের থেকে তুমি তোমার নামটাকে কেটে দাও। ওকে, অর্থাৎ কি একজন আমেরিকান যদি ভারতীয় হতে হয় তাহলে সেই আমেরিকার থেকে আগে তার নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে, তারপর ভারতবর্ষে এসে তার নাগরিকত্ব গ্রহণ করতে হবে, এবং এটা ডিপেন্ড করে কিছু লজ কানুন রয়েছে যেগুলো ভারত সরকারের উপরে ডিপেন্ড করবে, এবং ডিসিশন ভারত সরকারই নেবে এই বিষয়ে তাকে নাগরিক করা যাবে কি না। ওকে, আচ্ছা, এবার শোনো বাই ন্যাচারালাইজেশন কীভাবে হচ্ছে। এটা কিন্তু ন্যাশনালাইজেশন অনেকে মনে করো, কিন্তু একটা এটা ন্যাচারালাইজেশন মানে দেশীয়করণ, মানে তুমি আমার দেশের নয় কিন্তু আমি তোমাকে দেশের মতন করে নিচ্ছি, তোমাকে আমি আপন করে নিচ্ছি। এ পারসন বিলংস টু আ কান্ট্রি, আরও কিছু পয়েন্ট রয়েছে সেগুলো আমি এখানে আলোচনা করে দিচ্ছি। এ পারসন বিলংস টু আ কান্ট্রি হোয়ার দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া আর অ্যালাউড টু বিকাম সাবজেক্টস অর সিটিজেন্স অফ দ্যাট কান্ট্রি বাই ন্যাচারালাইজেশন, মানে তুমি সব দেশের নাগরিক হয়ে ভারতে এসে নাগরিকত্ব চাইলে হবে না ন্যাচারালাইজেশনের মাধ্যমে, সেই সমস্ত দেশের নাগরিক হতে হবে যে সমস্ত দেশে আমাদের ভারতীয় লোকেরা গিয়ে নাগরিকত্ব পেতে পারে ন্যাচারালাইজেশনের মাধ্যমে। বোঝা গেল কথাটা? অর্থাৎ কি দেখো আমাদের ভারতের লোক কিন্তু আমেরিকা, ব্রিটেন, নিউজিল্যান্ড, ইটালি, ফ্রান্স এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু আমাদের ভারতীয় লোকেরা নাগরিকত্ব পায়,
কীভাবে ন্যাচুরালাইজেশনের মাধ্যমে। ওকে, তো সেই রকম দেশ, অর্থাৎ যে সমস্ত দেশে আমরা গিয়ে নাগরিকতা পাবো, সেই সমস্ত দেশের জনগণ যদি এসে আমাদের দেশে বলে যে আমরাও তোমাদের দেশের নাগরিক হতে চাই, তবেই কিন্তু হবে। ওকে, দ্য পার্সন শুড রিনাউন্স হিজ সিটিজেনশিপ অফ হিজ কান্ট্রি অ্যান্ড ইনফর্ম হিজ রিনাউন্সিয়েশন টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওই লোকটিকে তার যে নিজের দেশ, সেই নিজের দেশের নাগরিকত্বকে রিনাউন্স করতে হবে, বাতিল করতে হবে, এবং সেই বাতিলের কথা ভারত সরকারকে জানাতে হবে। ওকে, দ্য পার্সন হ্যাজ বিন রিসাইডিং ইন ইন্ডিয়া ফর 12 months বিফোর দ্য ডেট অফ মেকিং অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন। এবং এই ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করার জন্যে সে যে অ্যাপ্লিকেশনটা করবে, তার আগে, অ্যাপ্লিকেশন করার ডেটের আগে 12 মাস তাকে ভারতবর্ষে থাকতে হবে, অর্থাৎ 1 বছর তাকে এখানে থাকতে হবে। ওকে, হি শুড পজেস গুড ক্যারেক্টার, তাকে ভালো স্বভাব চরিত্রের হতে হবে। কোনো ক্রিমিনাল এসে ভারতের নাগরিকত্ব চাইলে তাকে নাগরিকত্ব দিয়ে দিলাম, এ কিন্তু হবে না, তাকে ভালো চরিত্রের হতে হবে। হ্যাভিং নলেজ অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস শিডিউলড ইন 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, এবং ভারতের 8 নম্বর শিডিউলে যতটা 22টা ভাষার কথা বলা হয়েছে, সেই ভাষার সম্পর্কে তার কমপ্লিট নলেজ থাকতে হবে, মানে সবকটা না হলেও চলবে, যে কোনো একটা ভাষার নলেজ থাকলেই হবে। ওকে, হি মাস্ট টেক অ্যান ওথ অফ এলিজিয়েন্স টু ইন্ডিয়া, এবং তাকে অবশ্যই ভারতের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে, বা ভারতের অনুগত হয়ে থাকবে, সেই শপথ কিন্তু গ্রহণ করতে হবে। তবেই ভারত সরকার ভাববে যে তাকে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া যায় কিনা। ওকে, আচ্ছা, এবার দেখো আরেকটা পয়েন্ট রয়ে গেছে, দ্যাট ইজ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। এবার ভারতের নাগরিক আরেকভাবে হওয়া যায়। মনে করো ভারতবর্ষ কোনো একটা দেশ বা কোনো একটা টেরিটরিকে ভারতের সঙ্গে অ্যাড করে দেওয়া হলো, বা কোনো একটা টেরিটরি ভারতের মধ্যে যুক্ত হলো, তখন সেই টেরিটরিতে যত লোক থাকবে তারাও কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার দেখো লস অফ সিটিজেনশিপ। আমাদের ভারতের নাগরিকত্ব চলে যাওয়ার 3টে পদ্ধতি রয়েছে, অর্থাৎ কি না 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট যেমনভাবে নাগরিকত্ব পাওয়ার জন্য 5টা পদ্ধতি বলেছে, ঠিক তেমনি নাগরিকত্বকে হরণ করার জন্য, নাগরিকত্বকে বাতিল করার জন্য 3টে পথ বলেছে। দে আর রিনাউন্সিয়েশন, টার্মিনেশন অ্যান্ড ডেপ্রিভেশন। এই রিনাউন্সিয়েশন, টার্মিনেশন, ডেপ্রিভেশনের মাধ্যমে কি করা যায় না, কোনো নাগরিকের নাগরিকত্বকে বাতিল করে দেওয়া যায়। ওকে, রিনাউন্সিয়েশন, ফার্স্ট টার্ম রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন কি, যে ইট ইজ আ ভলেন্টারি অ্যাক্ট by which a person after acquiring the citizenship of another country can give up his Indian citizenship. রিনাউন্সিয়েশন মানে কি, রিনাউন্সিয়েশন মানে পরিত্যাগ করা, বাতিল করা। মানে তুমি যদি স্ব-ইচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব পেয়ে যাও, তাহলে তুমি স্ব-ইচ্ছায় ভারতের নাগরিকত্বকে রিনাউন্স করতে পারো, বাতিল করে দিতে পারো। সেই পদ্ধতিতে হতে পারে। টার্মিনেশন, টার্মিনেশনটা কি, আর্টিকেল 9 আমি একটু আগে আলোচনা করেছিলাম। আর্টিকেল 9 বলছে যে যদি কোনো ভারতীয় নাগরিক স্ব-ইচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে তার অটোমেটিক্যালি তার সিটিজেনশিপ ইন্ডিয়ার ক্যান্সেল হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে। ওকে, তাহলে টার্মিনেশন পদ্ধতিটা কি বললাম, টার্মিনেশন পদ্ধতিটা বললাম যদি কোনো ভারতীয় নাগরিক ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশের নাগরিকতা গ্রহণ করে, তাহলে অটোমেটিক্যালি তার ভারতের নাগরিকতা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এবার আসো ডেপ্রিভেশন। ডেপ্রিভেশনটা হচ্ছে কম্পালসারি টার্মিনেশন প্রসেস। ইট ইজ দ্য কম্পালসারি টার্মিনেশন অফ দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া obtained by registration or by naturalization. মনে করো কোনো জনগণ, মানে কোনো সিটিজেন আমাদের দেশে রেজিস্ট্রেশনের মাধ্যমে বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ গ্রহণ করেছে। ঠিক আছে, আমি আবার বলি, ধরো কোনো একটা ব্যক্তি ভারতবর্ষের নাগরিকতা গ্রহণ করেছে কোন উপায়ে, হয় রেজিস্ট্রেশনের মাধ্যমে বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে, কিন্তু দেখা গেল যে সে যে পদ্ধতি গ্রহণ করে ভারতের নাগরিকতা গ্রহণ করেছিল সেটা ফ্রড ছিল, অর্থাৎ সে ফ্রড করে, ঠিক আছে, ফ্রডুলেন্ট করে বা ফ্রডুলেন্ট মিনসে সে যদি ভারতের নাগরিকত্ব গ্রহণ করে এবং সেটা যদি পরবর্তী সময় প্রমাণ হয়, তাহলে তাকে তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়, খারিজ করে দেওয়া হয়। ওকে, এছাড়াও তার নাগরিকত্ব টার্মিনেট করা যায় যদি কেউ ভারতের নাগরিকত্ব রেজিস্ট্রেশনের মাধ্যমে বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে সে যদি 7 বছরের বেশি সময় ধরে ভারতের বাইরে থাকে, কি বললাম, 7 বছরের বেশি সময় ধরে ভারতের বাইরে থাকে, তাহলে কিন্তু তার নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া যায়। এবার কথা হচ্ছে এমনটা কেন, মনে রেখো
ভারতবর্ষ তোমাকে একজন নাগরিক করছে। তো তুমি যখন ভারতবর্ষের নাগরিক হচ্ছ তখন ভারতবর্ষ তোমার কাছ থেকে কি চাইবে? ভারতবর্ষ তোমার কাছ থেকে চাইবে, তোমাকে যখন আমি নাগরিক করছি তাহলে তুমি আমার দেশের জন্য কিছু প্রোডাক্টিভিটি করো, অর্থাৎ তোমার দ্বারা যাতে আমার দেশের কিছু একটা উন্নতি হয়। তোমাকে আমি নাগরিকত্ব দিলাম কিন্তু তুমি আমার দেশের জন্য কিছুই করছো না, তাহলে তোমাকে আমার নাগরিক রেখে লাভ কি? তাই যদি কেউ ন্যাচারালাইজেশন পদ্ধতি বা রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্ব গ্রহণ করে এবং সে যদি 7 বছরের বেশি সময় ধরে ভারতের বাইরে থাকে, তাহলে তার নাগরিকত্বকে টার্মিনেট করে দেওয়া যায়। এটা মানে কম্পালসারি, ঠিক আছে, এটা করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কয়টা পদ্ধতি আমরা দেখলাম, 5টা পদ্ধতিতে নাগরিকত্ব পাওয়া যায়। সেই 5টা পদ্ধতির নাগরিকত্ব আমরা কি কি পড়লাম বলো? আমরা পড়লাম যে বাই বার্থ, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া; বাই ডিসেন্ট, বংশ পরম্পরার সূত্রে নাগরিকত্ব পাওয়া; বাই রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া; ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া; এবং ইনকর্পোরেশন অফ টেরিটরি, কোনো টেরিটরির ইনকর্পোরেশন হয়েছে ভারতের সঙ্গে, তার মাধ্যমে নাগরিকত্ব পাওয়া। এই তো ছিল অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। এবার লস অফ সিটিজেনশিপও বলা হয়েছে যে কোনো ভারতের কোনো নাগরিকের নাগরিকত্ব কীভাবে হরণ করা যায় 3টি উপায়ে: রিনাউন্সিয়েশন, টার্মিনেশন, ডেপ্রিভেশন। রিনাউন্সিয়েশন হয় সে স্বইচ্ছায়, টার্মিনেশন হয় মানে যদি কেউ অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নেয় তারটা ক্যান্সেল করে দেওয়া যায়; ডেপ্রিভেশন মানে কম্পালসারি তাকে টার্মিনেট করে দেওয়া হয়। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। নাও ভারতবর্ষে দুটো কনসেপ্ট বলি। একটা ছিল পিআইও, দ্যাট ইজ পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ যে সমস্ত লোকেদের পূর্বপুরুষ কোনো এক সময় ভারতে থাকতো কিন্তু তারা ভারতের বাইরে, কেউ আফ্রিকা, কেউ মায়ানমার, কেউ মনে করো শ্রীলঙ্কা, কেউ মনে করো আমেরিকা, কেউ মনে করো ইংল্যান্ড, এই সমস্ত জায়গায় চলে গেছে এবং তারা সেখানে কয়েক পুরুষ সেখানে রয়েছে, কিন্তু তাদের পূর্বপুরুষ কেউ একজন ভারতবর্ষেরই ছিল, অর্থাৎ পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ ভারতের থেকে যাদের অরিজিন হয়েছে, ভারতের থেকে যাদের সৃষ্টি হয়েছে, তাদেরকে বলা হয় পিআইও। এই এবং যারা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, হ্যাঁ, মানে ভারতবর্ষের যারা ওভারসিজ মানে বিশ্ব নাগরিক যাদের আমরা বলছি ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, এই দুটোকে না, এই দুটোদের জন্য ওভারসিজ সিটিজেনশিপ ইন্ডিয়া, এই দুটোকে মার্জ করে দেওয়া হয়। হ্যাঁ, 2015 সালের 9 জানুয়ারি, অর্থাৎ যেটা কিনা আমাদের প্রবাসী ভারতীয় দিবস, সেদিন মার্জ করে দিয়ে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া একটা কার্ড বানানো হয়। অর্থাৎ কি, দেখো, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওয়াজ লঞ্চড ডিউরিং দ্য প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন অ্যাট হায়দ্রাবাদ অন 9 জানুয়ারি 2006। 2006-এ 9 জানুয়ারি, যেটা আমাদের ভারতে প্রবাসী ভারতীয় দিবস, সেই প্রবাসী ভারতীয় দিবসে ইন্ডিয়ান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া লঞ্চ করা হয়। আর সেই ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেনের মধ্যে আগে যেমন ভিন্ন ভিন্ন ছিল, কি ছিল, এই পিপল অফ ইন্ডিয়ান অরিজিন ছিল, ওভারসিজ সিটিজেন ছিল। 2015 সালের 9 জানুয়ারি এই দুটোকে মার্জ আপ করা হয়। দুটোকে মার্জ আপ করে একটা কার্ড প্রোভাইড করা হয়, ওসিআই কার্ড, মানে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড, এবং তারা কিছু বেনিফিট ভোগ করে। কি কি বেনিফিট ভোগ করে, এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন এসেছিল, তাই আমি এটা কিন্তু তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে। প্রশ্ন এসেছিল যে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কোন ধরনের ক্ষমতা তারা ভোগ করে। দেখো, ওসিআই কার্ড হোল্ডার্স যারা, অর্থাৎ কিনা যাদের পূর্বপুরুষ কোনো এক সময় ভারতের নাগরিক ছিল কিন্তু এখন আর তারা বিদেশি নাগরিক হয়ে গেছে, সেই সমস্ত ব্যক্তির লোকেরা, যেমন কিছুদিন আগে নরেন্দ্র মোদী হিউস্টনে গিয়ে একটা বিরাট বড় আমেরিকার সভা করেছিল এবং সেখানে ভারতীয় যে মূলের মানুষেরা ছিল তারা কারা, তারা সবাই হচ্ছে পিআইও অথবা ওসিআই, মানে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। তারা ভারতীয় মূল থেকেই জন্ম, ঠিক আছে, তারা ভারতের অরিজিন থেকেই জন্ম হয়েছে, কিন্তু তারা তাদের পূর্বপুরুষ ভারতীয় ছিল, তারাও মনে প্রাণে ভারতীয় কিন্তু থাকে আমেরিকাতে, কি সেখানে সিটিজেনশিপ তারা গ্রহণ করেছে তাদের কর্মসূত্রে। ওকে, আচ্ছা, ওসিআই কার্ড হোল্ডার্স এনজয় আ মাল্টিপল এন্ট্রি, তারা ভারতবর্ষে বারবার আসতে পারবে, মাল্টিপল পারপাস লাইফ লং ভিসা টু ভিজিট ইন্ডিয়া, এবং ভারতবর্ষে তাদের লাইফ লং ভিসা দেওয়া হয়, মানে যতবার চাও, যে যে উদ্দেশ্যে চাও তুমি ভারতে আসতে পারো। ওকে, বাট এই ওসিআইদেরকে, তাহলে আবার বলছি, দেখো, পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, এটা 2015 সালের আগে ছিল এই টার্ম, এদের জন্য আলাদা কার্ড করা হয়েছিল, এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া এদের জন্য আলাদা কার্ড ছিল।
কিন্তু 2015 সালের 9 জানুয়ারি এই দুটোকে মার্জ আপ করে একটা মাত্র কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, দ্যাট ইজ ওসিআই কার্ড, মানে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড। এবং এই কার্ড যাদের কাছে রয়েছে, অর্থাৎ এই সমস্ত মানুষগুলো কারা, যারা ইন্ডিয়ান অরিজিন থেকে সৃষ্টি, ভারতীয় এরা, কিন্তু এখন অন্য দেশের নাগরিক, ঠিক আছে। তো এই সমস্ত মানুষগুলো যারা, তারা কিন্তু পলিটিক্যাল রাইটস, ঠিক আছে, সেটা ভোগ করতে পারবে না। ওসিআই কার্ড হোল্ডার্স ডু নট হ্যাভ পলিটিক্যাল রাইটস, অর্থাৎ কি, তারা ভারতে এসে কখনো ভোট দিতে পারবে না বা ভোটেও দাঁড়াতে পারবে না। ওকে, দে হ্যাভ নট রাইটস টু বাই এগ্রিকালচারাল অ্যান্ড প্ল্যান্টেশন প্রপার্টিজ অর হোল্ড পাবলিক অফিস, এবং তারা ভারতে এসে কোনো চাষের জমি বা কোনো কলকারখানা করার জন্য জমি কিনতে পারবে না তাদের নামে, এবং তারা কোনো ভারতের পাবলিক অফিস হোল্ড করতে পারবে না, মানে তারা কখনো ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই সমস্ত পদে তারা কোনোদিন বসতে পারবে না। কিন্তু ভারতবর্ষে তারা ঘুরতে আসবে, বিভিন্ন কাজে আসবে, সেগুলোর জন্য তাদের পারমিশন দেওয়া হচ্ছে। ওকে, এবার চলে এসো এনআরআই এর কথা। দেখো, ওসিআই আর এনআরআই দুটো কিন্তু ভিন্ন কনসেপ্ট, এই জন্য আমি এনআরআইটাকেও লিখে রেখেছি। এনআরআই মানে হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ানস, মানে কি, ভারতীয় কিন্তু তারা ভারতে বাস করছে না, মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ানস, মানে তারা ভারতীয় কিন্তু ভারতে বাস করছে না। এনআরআইজ আর দোজ হু হ্যাভ নট অ্যাকোয়ার্ড ফরেন সিটিজেনশিপ, এনআরআই হলো তারা যারা বিদেশি নাগরিকতা গ্রহণ করেনি, বাট আর অর্ডিনারিলি লিভিং ইন ফরেন কান্ট্রিজ অ্যান্ড হ্যাভিং ইন্ডিয়ান পাসপোর্ট, এবং যারা বিদেশে অর্ডিনারিলি বাস করছে এবং যাদের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে, তাদেরকে আমরা বলবো এনআরআই। ওকে, তাহলে এনআরআই হচ্ছে যারা ভারতেরই নাগরিক কিন্তু ভারতে বসবাস করছে না, যাদের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে, অর্থাৎ কর্মসূত্রে কেউ বাইরে গেছে, সেখানে আছে, সেখানে বহুদিন ধরে আছে, কিন্তু তারা সেখানকার নাগরিক নয়, তারা ভারতীয় পাসপোর্টেই রয়েছে, ঠিক আছে, তাদের বলা হয় এনআরআই। ঠিক, আচ্ছা, 2012 সালে 10 নম্বর প্রবাসী ভারতীয় দিবসে ভারতবর্ষের সরকার এই এনআরআইদের জন্য ভোটের ব্যবস্থা করেছিল। যেহেতু এনআরআইরা ভারতেরই জনগণ, তারা যেহেতু ভারতে বসবাস করছে না কিন্তু ভারতের নাগরিক তারা, তাই তাদের জন্য ভোট দেওয়ার প্রসেস গ্রহণ করেছিল যে তারাও আমাদের ভারতের যে ইলেকশন প্রসেস, সেই ইলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তাদেরকে ওভারসিজ ইলেক্টরস হিসাবে, মানে ওভারসিজ ইলেক্টরস হিসাবে তারা মানে রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে, তারা ওভারসিজ ইলেক্টরস হিসেবে রেজিস্টার করবে। এবং এটা কোন আইনের আন্ডারে পড়ছে, এটা মনে রেখো, এটা পড়ছে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, 1950 সালের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950-র আন্ডারে পড়ছে যে এনআরআইয়েরাও ভারতবর্ষের ভোটে অংশগ্রহণ করতে পারবে। এবং 2015 সালের জানুয়ারি মাসে ভারত সরকার এই ইলেকশন কমিশনের রিকমেন্ডেশনটাকে মানে মেনে নিয়েছিল এবং এনআরআইদের জন্য ব্যালটসের ব্যবস্থা করেছিল, ঠিক আছে, মানে এখন থেকে এনআরআইরাও ব্যালটসের মাধ্যমে ভোট দিতে পারবে। ওকে, বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস সিটিজেনশিপ সম্পর্কে আমরা দেখে নিলাম। সিটিজেনশিপ থেকে মূল কথা কোনটা মনে রাখতে হবে, সিটিজেনশিপ আমাদের সংবিধানের কোথায় আলোচনা করা রয়েছে, পার্ট 2-তে আলোচনা করা রয়েছে। সিটিজেনশিপের জন্য আর্টিকেল কত থেকে কত, 5 to 11, 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে আমাদের সিটিজেনশিপের কথা বলা হয়েছে। ওকে, কি বললাম, বোঝা গেল? ওকে, আর এর সাথে আমাদের একটা রয়েছে কি না, যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এটা গুরুত্বপূর্ণ, এবং আমি তোমাদের কোনো অন্য একদিন একটা ভিডিও করে, মানে সিএএ সিটিজেনশিপ অ্যাক্ট 2019, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 কোনো একটা দিন ডিটেলস আলোচনা করে দেব। তবু আমি একটুখানি বলে দিই, সিএএ 2019-এ বলা হচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, আবার বলি, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই তিনটি দেশ যেহেতু ইসলামিক কান্ট্রি, তাই এই ইসলামিক কান্ট্রিতে যে সমস্ত মানুষেরা ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে, অর্থনৈতিক ভিত্তিতে প্রতারিত হয়েছে, সেই প্রতারণার কারণে তারা যখন সেই দেশ থেকে ভারতবর্ষে রিফিউজি হয়ে চলে এসেছে, তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। এবং সেইখানকার তারা হলো মাইনরিটি, অর্থাৎ দেখো, পাকিস্তানের মাইনরিটি কারা? পাকিস্তানের মাইনরিটি হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, জৈন, শিখ, ঠিক আছে, এরা।
আবার বাংলাদেশেও তাই, আবার আফগানিস্তানেও তাই। তো এই যে যে তিনটি দেশ, এই তিনটি দেশের যারা মাইনরিটি, সেই দেশের যারা মাইনরিটি অর্থাৎ নন মুসলিমস, কারণ এগুলো যেহেতু মুসলিম কান্ট্রি, তাই এখানে তো মুসলিমরা মাইনরিটি হতে পারে না, তাই সেই সমস্ত নন মুসলিম অর্থাৎ যারা মাইনরিটি নয় তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব প্রদান করা হবে। এটাই হলো সিএএ 2019। ওকে, তো এই বিষয়ে আরও আলাদা করে একটা ভিডিও যদি তোমাদের দরকার হয় আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি করে দেবো। ওকে, তো ঠিক আছে, এই ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।